ক্লাস 9-এর তোমাদের ইতিহাসে প্রথম ইউনিট টেস্টের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি। আমি উত্তরটি তোমাদের সুবিধার্থে একদম সহজ সরল ভাষায় তৈরি করেছি। পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের এই উত্তরটি খুবই হেল্প করবে। দেখো, তাহলে ইউনিট টেস্টে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এইটা তোমাদের প্রথম অধ্যায়ের থেকে বড় কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এইটা নোটসটা যদি খুব ভালো করে করো, নোটসটি পরীক্ষাতে 4 নম্বরেরই বেশি আসে। এই নোটসটা যদি ভালো করে রেডি করো, এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনে অনেক কমন পেয়ে যাবে। দেখো, ফ্রান্সের কর ব্যবস্থা প্রথমেই আমাদের জানতে হবে ফরাসি বিপ্লবের সময় ফরাসি সমাজ 3টে শ্রেণীতে বিভক্তি ছিল। প্রথম শ্রেণী বা সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণী বা সম্প্রদায়, তৃতীয় শ্রেণী বা সম্প্রদায়। এবার প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী তাদেরকে কোনো কর দিতে হতো না, কিন্তু তারা সমস্ত সুযোগ সুবিধা পেত। আর তৃতীয় শ্রেণীকে সমস্ত কর দিতে হতো, তারা কোনো সুযোগ সুবিধা পেত না। এবার দেখো, নোটসটা আমি তোমাদের আলোচনা করছি। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্ব রাজবংশের রাজারা রাজত্ব করতেন। কোন রাজবংশ? বুর্ব রাজবংশ। তাদের আয়ের প্রধান উৎস ছিল প্রজাদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ধরনের কর। ঠিক আছে, তাদের মানে যা আয় হতো সেটা করের মাধ্যমেই তাদের আয়ের মেন উৎস। ঠিক আছে, এমনিভাবে শুরু করতে হবে। তারপর আমি তোমাদের যেটা বললাম, ফরাসি সমাজ ব্যবস্থা 3টি স্তরে বিভক্ত ছিল। দেখো, এটা শর্ট কোশ্চেনও দেয়, কয়টি স্তরে বিভক্তি ছিল, কি কি। প্রথম সম্প্রদায় কারা ছিল? যাজক শ্রেণী। দ্বিতীয় সম্প্রদায় কারা ছিল? অভিজাত শ্রেণী। এবং তৃতীয় সম্প্রদায় সাধারণ মানুষ, মানে যাজক অভিজাত বাদে ফ্রান্সের যত মানুষ ছিল সব তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত। ঠিক আছে, তারপরে ফ্রান্সের পুরনো ব্যবস্থা অনুযায়ী, যেটা তোমাদের পরে আমি ক্লাসে আনবো, পুরাতন ব্যবস্থা মানে পুরাতন তন্ত্র, যেটাকে বলে অ্যানসিয়েম রেজাইম। ঠিক আছে, যাজকরা ডেসিম ও এক ধরনের স্বেচ্ছাকর মানে স্বেচ্ছায় যদি দিত, আর ডেসিম নামক কর ছাড়া অন্য কোনো কর সরকারকে দিত না। আর অন্যদিকে অভিজাতরা এক প্রকার কোনো করই দিত না। ঠিক আছে, এবার মেন করগুলো দিত তৃতীয় সম্প্রদায়ের মানুষ। দেখো, যেই করগুলো আমি আলোচনা করেছি সেই করগুলো কিন্তু পরীক্ষাতেও দেয়, এমসিকিউ এসএকিউ। তাই জন্য নোটসটা যদি ভালো করে রেডি করো, তোমাদের শর্ট কোশ্চেন এখান থেকে দিলে একটাও ভুল হবে না, সব তোমরা পারবে। দেখো, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রকে প্রত্যক্ষ কর হিসেবে টেইলি, দেখো প্রত্যক্ষ কর 3খানা ছিল, পরীক্ষায় দেয় ফরাসি সমাজে 3টে প্রত্যক্ষ কর কী কী। একটা টেইলি, যেটাকে হচ্ছে ভূমি কর, একটা ক্যাপিটেশন মাথাপিছু উৎপাদন কর, আর একটা হচ্ছে ভিনটিএম আয়কর দিত। এই 3টে হচ্ছে প্রত্যক্ষ কর। আমি তাই লিখে দিয়েছি প্রত্যক্ষ কর হিসাবে এরা দিত। এছাড়া পরোক্ষ কর কী কী? এডস মদ কর, তামাক কর, গ্যাবেলা লবণ কর, চার্চকে টাইড মানে ধর্মকর, করভি মানে শ্রমকর, সামন্তবাবুকে দিত বানালিতে মানে গম বেচাই বাবদ কর ইত্যাদি। পরীক্ষায় দেয় নিম্নলিখিতদের মধ্যে প্রত্যক্ষ কর কোনটি, বা কোনটি প্রত্যক্ষ কর নয়। তাহলে প্রত্যক্ষ কর টেইলি, ক্যাপিটেশন, ভিংটিএম, এই 3টে মনে রাখবে। তাহলে এর থেকে শর্ট কোশ্চেন ভুল আর হবে না। কর আদায়ের জন্য ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালাতো, মানে কর যদি কেউ না দিত, ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা জোর করে কর আদায় করত। এই বৈষম্যমূলক কর ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার ছিল কৃষকরা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুরো নোটসটা তোমরা খুব যদি ভালো করে করো, এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তোমরা রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকে দেখবে প্রত্যেকটা পেজে পেজে প্রায় ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরের ক্লাসে আসব। আজ এই পর্যন্ত।